বকুলপুর গ্রামে বাস করত মিচকে শিয়াল ও তার বউ শেফা শিয়ালিনী। শেফা শিয়ালিনী তার মেয়েকে জন্ম দেওয়ার সময় মারা যায়। এরপর থেকে মিচকে শিয়াল অনেক কষ্টে তার মেয়েকে লালন পালন করতে থাকে। ও কাঁদে না কাঁদে না আমার লক্ষ্মী সোনা চাঁদের কোনা, ও কাঁদে না আমার লক্ষ্মী সোনা চাঁদের কোনা, ও মা মিনা, আমি রিক্সা নিয়ে বেরোচ্ছি, তুই কিন্তু বাড়ি থেকে একদম বেরোস না। আমি বেশি দেরি করব না, আসার সময় তোর জন্য খাবার কিনে নিয়ে আসবো। বল মা, তুই কি খেতে চাস? বাবা, আমি কিচ্ছু খাবো না, তুমি শুধু আমাকে মা এনে দাও। মা ছাড়া আমার একা একা ভালো লাগে না, আমি যে আর একা থাকতে পারছি না বাবা, তুমি আমাকে মা এনে দাও, তাহলেই হবে। কি যে বলিস না, আমি তোকে মা কোথা থেকে এনে দেবো রে মা? তোর মা যে তোকে জন্ম দেওয়ার সময় অনেক দূরে চলে গেছে, সেখানে একবার কেউ গেলে আর ফিরে আসে না রে মা। তোর মা মারা যাওয়ার পর আমি তো তোকে মায়ের আদর দিয়ে বড় করছি, আমি তোর মা, আমি তোর বাবা। না বাবা, আমি কিচ্ছু শুনতে চাই না, তুমি যেখান থেকে পারো আমাকে মা এনে দাও। আচ্ছা ঠিক আছে মা, তোকে আমি মা এনে দেব। এখন যা তো, ঘরে যা। এই যে মিচকে দাদা, সোনারতরী গ্রামে যাবে? তারপর মিচকে দাদা, তোমার সংসার কেমন চলছে গো? শেফা ভাবি মারা যাওয়ার পর তো তোমার মেয়েটা যে একেবারে একা হয়ে গেছে, তা তুমি কিভাবে সংসারটা চালাচ্ছ? অনেক বছর তো হয়ে গেল, এবার আমি বলি কি, দাদা তুমি একটা বিয়ে করে ফেলো। না বানর ভাই, আমি আমার মেয়েকে বাবা মা দুজনেরই আদর দিয়ে বড় করছি, ওর আর মায়ের প্রয়োজন নেই। কি হয়েছে তোমার? তুমি এভাবে এখানে বসে কাঁদছো কেন? আমি যে খুব অসহায় গো, আমার যে এই দুনিয়ায় কেউ নেই। মা বাবা মারা যাওয়ার পর মামা কাছে মানুষ হয়েছি, আজ কিনা সেই মামা মামিও আমাকে বাড়ি থেকে বের করে দিল। আমার যে আর কোথাও যাওয়ার জায়গা নেই। আমি বলি কি, এত রাতে তোমার এখানে থাকার দরকার নেই, এখানে থাকাটা তোমার জন্য বিপজ্জনক। তুমি বরং আমার সাথে আমার বাড়িতে চলো। সে কি, তোমার বাড়িতে যাব? তোমার বাড়িতে কি বউ নেই? আর বনবাসী বা কি ভাববে? না না, আমি তোমার বাড়িতে যেতে পারবো না, এতে তোমার বদনাম হবে, অনেকে অনেক কথা বলবে। না, আমার বাড়িতে বউ নেই, তবে আমার বাড়িতে ছোট্ট একটা মেয়ে আছে, তুমি আমার বাড়িতে নিরাপদেই থাকতে পারবে। তোমাকে দেখে মনে হচ্ছে তুমি খুব ভালো শিয়াল, কিন্তু আমি তোমার বাড়িতে যেতে চাই না, কারণ আমাকে দেখলে অনেকেই তোমাকে নানা ধরনের কথা বলবে, তোমার মুখে চুনকালি পড়বে। না না, এ হয় না। তাহলে এক কাজ করি, তুমি যদি কিছু মনে না করো, তাহলে আমরা দুইজন বিয়ে করে ফেলি, এতে গ্রামবাসীরাও কিছু বলবে না, আর আমার ছোট মেয়েটা সারাদিন তার মাকে খোঁজে, সেও একটা মা পাবে, আর তোমারও একটা নিরাপদ আশ্রয় হবে। ঠিক আছে, তাহলে আমি রাজি। মিনা, মা মিনা, মিনা উঠে দেখ কে এসেছে, তোর মা এসেছে, আরে ওঠ, উঠে দেখ। মা এসেছে? বাবা, ও বাবা, তুমি সত্যি বলছো? আমার তো বিশ্বাসই হচ্ছে না, আমার যে মা এসেছে। আমাকে একা রেখে কোথায় চলে গিয়েছিলে মা? হ্যাঁ মা, আমি তোর জন্য সত্যি সত্যি মা এনেছি, আজ থেকে তুই তোর মায়ের কাছেই থাকবি। ইয়ে, আমার মা। মা, তুমি জানো আমি তোমাকে কত খুঁজেছি। মা, তুমি কোথায় চলে গিয়েছিলে আমায় ছেড়ে? কথা দাও তুমি, আর আমায় ছেড়ে কখনো কোথাও যাবে না, কথা দাও মা। না মা, আমি তোকে ছেড়ে কোথাও যাব না, আমি তোকে কথা দিচ্ছি।
রিক্সা নিয়ে বেরোচ্ছি। তুমি মিনাকে দেখে রেখো। আর মিনা, তুমি মায়ের সাথে একদম দুষ্টুমি করো না, আমি তাড়াতাড়ি চলে আসবো। হ্যাঁ গো স্বামী, তুমি একদম চিন্তা করো না, আমি মিনার খুব ভালো খেয়াল রাখবো। ও তো আমারও মেয়ে, তুমি নিশ্চিন্ত বের হও তো। এই শুনে মিচকে রিক্সা নিয়ে বের হয়ে যায়। আর মিচকে রিক্সা নিয়ে বের হয়ে যাওয়ার সাথে সাথেই রূপা তার আসল রূপ দেখাতে শুরু করলো। কি রে মিনা, তুই এভাবে এখানে হা করে দাঁড়িয়ে আছিস কেন? যা গিয়ে বাড়ির কাজ কর, কত কাজ পড়ে আছে। আর তুই কি ভেবেছিস আমি তোর মা? আমি তোর মা নই, আমি তোর সৎ মা, বুঝলি? মা, তুমি আমার সাথে এইভাবে কথা বলছো কেন? এতক্ষণ তো ভালোই কথা বললে, আমাকে তোমার মেয়ে বললে, আর এখন বলছো তুমি আমার মা নও। হ্যাঁ ঠিকই বলেছি, আমি তোর মা নই, এটা ভালো করে শুনে রাখ। আর এত কথা না বলে এখন যা গিয়ে থালা বাসনগুলো মেজে আয়। আর হ্যাঁ, ভুলেও যদি তুই এসব কথা তোর বাবাকে বলেছিস তাহলে আমি তোকে বাড়ি থেকে বের করে দিব। এরপর মিনা তার মায়ের কথা মতো বাড়ির সব কাজ করতে থাকে। আর এভাবেই সেই দিন কেটে যায়। রূপা সব কাজ মিনাকে দিয়ে করিয়ে নিত আর নিজে আরাম আয়েশ করে সারাদিন কাটিয়ে দিত। মা, আমি তোমার কথা মতো বাড়ির সব কাজ করেছি, আমাকে এখন কিছু খেতে দাও মা, আমার যে খুব খিদে পেয়েছে। বলি, সারাদিন কি তুই খাওয়া ছাড়া কিছুই বুঝিস না নাকি? হ্যাঁ, সারাদিনে তো খাই খাই কেন করিস তুই? এখনো তো কাপড় ধোয়ার বাকি আছে, কাপড়গুলো ধুয়ে আয়, তারপর খাবার পাবি। এর আগে কোনো খাবার পাবি না তুই। মা, আমি যে কাপড় ধুতে পারি না, আমার যে কাপড় দিতে খুব কষ্ট হয়, আমি যে কখনো কাপড় ধুইনি মা। কাপড় ধুতে পারিস না, খেতে তো খুব পারিস। যা কাপড়গুলো ধুয়ে আয়, নয়তো আজ তোর কপালে কোনো খাবার জুটবে না। রূপার কথা শুনে মিনা মন খারাপ করে কাপড় ধুতে যায়। মা, তুমি খুব বাজে, তুমি খুব মজা, তুমি সারাক্ষণ আমাকে দিয়ে কাজ করাও, আমি যে এই অত্যাচার আর সহ্য করতে পারছি না মা। বাবা, তুমি আমাকে কোন মা এনে দিলে? আমি তো এমন মা চাইনি বাবা। এ কি মিনা, তুই এটা কি করেছিস? তুই কাপড়টা ছিঁড়ে ফেললি? হায় হায় রে, আমার এত শখের শাড়িটা তুই ছিঁড়ে ফেলেছিস। মা, আমি তো তোমাকে বলেছিলাম আমি যে কাপড় ধুতে পারি না, তারপরও তো তুমি আমাকে জোর করে কাপড় ধুতে দিলে, তাই এমন হয়ে গেছে মা। কাপড়গুলো তো তুমি নিজে ধুয়ে নিলেই পারতে। কি, তোর এত বড় সাহস? তুই আমার মুখে মুখে কথা বলছিস, আবার আমাকে কাজ করতে বলছিস? দাঁড়া, আজকে তোর একদিন কি আমার একদিন। মা, খুব লাগছে মা, আমাকে মেরো না মা, প্লিজ আমাকে মেরো না। শয়তান মেয়ে, এবার দেখ কেমন লাগে। আর আমার মুখে মুখে তর্ক করবি? বল। রূপা, এ আমি কি দেখছি? তুমি আমার মেয়েকে মারছো কেন? এত বড় সাহস তোমাকে কে দিয়েছে আমার মেয়ের গায়ের হাত তোলার? বাবা, তুমি এসেছো? দেখো মা আমাকে কত মারছে। এ তুমি আমাকে কেমন মা এনে দিলে বাবা? আমাকে খুব মারে, আমাকে দিয়ে বাড়ির সব কাজ করায়, আমি এমন মা চাই না বাবা। রূপা, তোমার এত বড় সাহস, তুমি আমার মেয়েকে মারো, আমার মেয়েকে দিয়ে বাড়ির সব কাজ করাও? এর জন্য কি আমি তোমাকে বিয়ে করে এনেছি? তুমি এক্ষুনি আমার বাড়ি থেকে বেরিয়ে যাবে, আমি তোমার মুখ দেখতে চাই না। ওগো, আমাকে তুমি ক্ষমা করে দাও গো, আমার ভুল হয়ে গেছে, আমি আর এমন করব না। তুমি আমাকে বাড়ি থেকে বের করে দিও না, আমার যে কেউ নেই, আমি কোথায় যাব? এত বড় সর্বনাশ করো না, আমি কথা দিচ্ছি আমি আর এরকম করব না। আমি মিনাকে নিজের মেয়ের মতোই দেখবো, ওকে ভালোবাসবো, ওকে আদর করব। ঠিক আছে, তোমাকে এবারের মতো ক্ষমা করে দিলাম। এরপর যদি আবার কখনো এরকম শুনি, তোমাকে আমি বাড়ি থেকে বের করে দিব। এরপর থেকে রূপা মিনার অনেক খেয়াল রাখতে থাকে এবং তারা অনেক সুখে দিন কাটাতে থাকে। হ্যালো বন্ধুরা, গল্পটি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনে প্রেস করে আমার পাশেই থাকবেন। ধন্যবাদ।